বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত, এখন পড়েছে শঙ্কায়। এদিকে রিমান্ডে এলো চাঞ্চল্যকর তথ্য, বাংলা পড়তে পারেন না সালমান এফ রহমান, ছিলেন পাকিস্তানি। জানাবো বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচার তৈরি হবে না, বললেন আমিনুল হক। এবং সমাবেশে জানাবো মামলা করতে থানায় এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেফতার উপজেলা চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত, এখন পড়েছে শঙ্কায়। ছাত্র জনতার ক্ষোভের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল, তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। সরকারি চাকরি কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে প্রথম আন্দোলন শুরু হয়, কিন্তু গত 16 জুলাই যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা বাংলাদেশে 6 জন নিহত হন, তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এরপর 5 আগস্ট শেখ হাসিনাকে 15 বছর শাসনের পতন ঘটে। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24কে ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে, আর এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, গভীর সম্পর্ক করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই তাদের নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎসরণকে উপেক্ষা করেছে। শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে, সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে ফ্রান্স 24। সংবাদ মাধ্যমটি আরও বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছিল। যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে, কিন্তু গত 7 জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 7 জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে, কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন 76 বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল ন্যাক্কারজনক। সাধারণ মানুষ ও বিরোধী দল নির্বাচনটি বয়কট করলেও মোদী শেখ হাসিনা এমনটি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। ভারতীয় লেখক ও সম্পাদক সলিল ত্রিপাঠী বলেছেন, পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত এবং বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম একটি ঝুড়িতে রেখেছিল, আর ভূ-কৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না। রিমান্ডে এলো চাঞ্চল্যকর তথ্য, বাংলা পড়তে পারেন না সালমান এফ রহমান, ছিলেন পাকিস্তানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এখন পুলিশের রিমান্ডে রয়েছে। রাজধানী মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ড চলছে তার। সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারার সঙ্গে আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। ওই সময় সালমান এফ রহমান মন্তব্য করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। শুক্রবার ছিল সালমান ও আনিসুলের রিমান্ডের 3য় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ গ্রেফতার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সালমান ও আনিসুলকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিনভর ডিবির শীর্ষ কর্তারা নিউ মার্কেট থানার ওসি ও হত্যা মামলায় আই ও ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল, সেগুলো বাংলায় লেখা ছিল। এই সময় সালমান জানান, তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন, এই কারণে তিনি বাংলা পড়তে পারেন না। তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান। পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন। শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।
কখন মার্ডার হয়েছে, কার নির্দেশে দিয়েছে, এসব বিষয়ে কোনো কিছু জানি না। সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অন্য দপ্তর না বলে জানান জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি। গ্রেফতার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি শুক্রবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলবো। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই রাজধানীর নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে সংঘর্ষে গুরুতর জখম হন ওই এলাকার একটি পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেয় পুলিশ। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে হত্যা মামলাটি তদন্ত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, হত্যা মামলাটি এখন আমরা তদন্ত করছি। থানা এখনো ভালনারেবল হয় আসামিদের ডিবিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র আরো জানায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন। তিনি পুলিশের কোনো প্রশ্নেরই উত্তর দেননি। প্রশ্ন করা হলে শুধু হাসেন। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় তিনি পুলিশের কাছে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা, বিচারক কাদের নিয়োগ দেওয়া হয়েছে এসব বিষয়ে জানতে চান। তাকে বিস্তারিত জানান তদন্ত সংশ্লিষ্টরা। তাদের খাবারের বিষয়ে জানা গেছে, ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন তারা। চিকেন জাতীয় খাবার পছন্দ করেন সালমান। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী পছন্দ করেন মাছ। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন। এছাড়া ডিবির হাজতখানায় ফ্লোরে ঘুমাচ্ছেন দুজনে। কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের কর্মকর্তা বলেন, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না বললেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আসছে। দীর্ঘ 17 বছরের গণ আন্দোলনে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর যেন কোনো স্বৈরাচার তৈরি না হয়। তিনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশের মাটিতে একটা স্বচ্ছ, সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি ফিরে আসুক, যেখানে আমাদের কোনো ভাইকে গুম করা হবে না ও হত্যা করা হবে না, কারো রক্ত ঝরবে না। আমিনুল হক বলেন, যেখানে আমাদের ছাত্র জনতার এই আন্দোলনে ছাত্র ভাইরা শেখ হাসিনার আজ্ঞাবহ প্রশাসনের গুলিতে নিহত হয়েছে, আমরা এরকম বাংলাদেশে দেখতে চাই না। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার আমাকে গত 20 জুলাই গ্রেফতার করে 13 দিন রিমান্ডের নামে শারীরিকভাবে ও অমানসিক নির্যাতন করেছে। মামলা করতে থানায় এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেফতার উপজেলা চেয়ারম্যান। বাসাবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে জানিয়ে থানায় মামলা করতে যান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী। একই সময় থানায় উপস্থিত ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় কথা কাটাকাটি থেকে শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে হুমকি দেন তিনি। এরপর কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে ঘিরে ধরেন ওই চেয়ারম্যানকে। তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মুখে ঘোষণা দেন তিনি। পরে শিক্ষার্থীদের করা একটি মামলায় থানা চত্বরে গ্রেফতার হন আফসার আলী। গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থানা চত্বরে ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান আফসার আলী একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও আছেন। এবারই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে দায়ের করা ওই মামলায় বাদী হয়েছেন হাজী মোহাম্মদ দানিশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুস্তাক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 18 জুলাই ছাত্র আন্দোলন চলাকালে শেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় উপজেলা চেয়ারম্যান আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র সহ অতর্কিত হামলা চালান, মারধর করে গুম করে ফেলার হুমকি দেন এবং মেয়েদের শ্লীলতাহানি ঘটান। তাতে হুমকি ধমকিতে এলাকার কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি শিক্ষার্থীরা। মামলার আসামি হিসেবে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী, দিনাজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, তার ব্যক্তিগত সচিব আব্দুর বাশার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে 70 থেকে 75 জনকে। শুক্রবারের ঘটনায় বোচাগঞ্জ পৌর শহরের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 5 আগস্টের পর থেকে পার্শ্ববর্তী এক উপজেলার সপরিবারে আত্মগোপনে ছিলেন চেয়ারম্যান আফসার আলী। শুক্রবার সন্ধ্যায় কিছু সময় এক স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে থানায় আসেন
বাড়ি ভাঙচুরের মামলা করতে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা চেয়ারম্যানের উপস্থিতিতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিটি মামলা নিরপেক্ষ তদন্ত কার্যক্রম করার অনুরোধ জানিয়ে বলেন, এটা আওয়ামী লীগের দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। শিক্ষার্থীদের মুখে এমন কথা শুনে তাদের উপর চড়াও হন আফসার আলী। হুমকি দেন শিক্ষার্থীদের। মুহূর্তে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করলে বাড়ি থেকে আরও কিছু শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত হয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে। পরে মাইক হাতে নিয়ে তিনি মৌখিক পদত্যাগের ঘোষণা দেন এবং 7 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে পদত্যাগ করবেন বলে জানান। এ সময় বোচাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক মোহাম্মদ রাসেল বলেন, উপজেলা চেয়ারম্যান থানায় এসেছিলেন। এ সময় থানার শিক্ষার্থীদের সঙ্গে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তিনি মৌখিক পদত্যাগ করেন। শিক্ষার্থীদের দায়ের করা একটি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করে শুক্রবার রাত 11:30টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।